বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি শ্রদ্ধা। গণতন্ত্র ধ্বংসে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের, ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে। সংস্কার প্রক্রিয়া থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেলের আশা। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি সংস্কার নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান এনসিপির। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কিছুটা নমনীয় দলগুলো বৈঠকে প্রস্তুত। জামায়াত এনসিপি সহ 9 দল। অবস্থান স্পষ্ট করার দাবি বিএনপির। ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই বললেন প্রেস সচিব। পদ্মার চরে কাশবন বালুমহাল ঘিরে কয়েকশো কোটি টাকার বাণিজ্য। নিয়ন্ত্রণে সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া। জোড়া খুনের অভিযোগ কাকন বাহিনীর বিরুদ্ধে। বেড়ে চলেছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় ঠেকেছে 120। সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতা। দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। এবং যুক্তরাষ্ট্রের শাটডাউনের প্রভাবে বিমান চলাচল। 40টি বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের। দিনে হাজারো ফ্লাইট বাতিলের শঙ্কা, উদ্বেগ যাত্রীদের। গণতন্ত্র ধ্বংসে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশে অগ্রযাত্রার জন্য টার্নিং পয়েন্ট। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জড়ো হন তারা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 75-এ জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট, যিনি দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান ভিত্তি স্থাপন করেছিলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। ঐতিহাসিক 7ই নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করবে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি,
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আর কিছুক্ষণের পরই নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে এই র্যালিটি, যেটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন। বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। জুম্মার নামাজের পরে অনেকে মিছিল সহকারে এসে উপস্থিত হয়েছে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষত আমরা জানি যে এরই মধ্যে দেশের সিংহভাগ আসনেই বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সেসব জায়গা থেকে আসলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাদের নেতৃত্বেও কিন্তু আসলে মিছিল এসে পৌঁছেছে। আমরা জানি যে এই 7ই নভেম্বর আজকের দিনটি 1975 সালের এই দিনে ঠিক সিপাহী জনতার যে বিপ্লবের মধ্য দিয়ে, যে সংহতির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে কারাবন্দী যে অবস্থায় ছিলেন সেটি থেকে তিনি মুক্তি পান এবং একই সঙ্গে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হন এবং বাংলাদেশের পরবর্তী যে ইতিহাস সেসব স্মরণেই কিন্তু আসলে আজকের দিনের এই দিবসটি পালন করা হচ্ছে। আমরা জানি যে বিগত 15-16 বছর যাবতই এই ধরনের আয়োজন বিএনপির পক্ষ থেকে করা সম্ভব হয়নি গত বছর, এবং আজকের দিনটি এই বছর আসলে মূলত আয়োজন করে বিএনপির তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে করার সুযোগ পাচ্ছেন, যার ফলে কিন্তু নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বসিত। একই সঙ্গে যেহেতু জাতীয় নির্বাচন একেবারে দোরগোড়ায় বলা চলে, যেহেতু সরকারের প্রতিশ্রুত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থে, যার ফলে কিন্তু সব মিলিয়ে চাঙ্গা আমরা দেখছি নেতাকর্মীদেরকে। এই যে মঞ্চটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু প্রথমে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব, এর পরবর্তীতে র্যালিটি নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর মোড় হয়ে মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজার, সোনারগাঁ হোটেলের সামনে যে শেষ হওয়ার কথা রয়েছে। বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে কিন্তু আজকের দিনটি বিএনপির পক্ষ থেকে রাজধানী ছাড়াও সারা দেশেই একইভাবে র্যালি অনুষ্ঠিত হবে, সেই ঘোষণা কিন্তু দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সারা দেশে একযোগে দিবসটি নানান কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি পালন করছে। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে। 1975-এর এই দিনে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও সিপাহী জনতার বিপ্লবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতা অর্জনের পরপর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল সেই পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছিল 1975-এর 7 নভেম্বর। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি নেতৃত্ব মনে করেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেই দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হয়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দেশের ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন 7 নভেম্বর। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1975 সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে দিয়েছিল নতুন দিশা। 1975 সালের 15ই আগস্ট পরবর্তী অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময় দেশে বিরাজ করছিল নৈরাজ্যকর পরিস্থিতি। 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে হয় সেনা অভ্যুত্থান, পরে ঘটে জেল হত্যা। ক্যান্টনমেন্টে ক্ষমতা কেড়ে নিয়ে বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। 4 দিনের নানা ঘটনার এক পর্যায়ে সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল 7 নভেম্বর। সামরিক বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান আর সৈনিকদের হাতে প্রাণ হারান 3 তারিখের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া খালেদ মোশাররফ। দলের প্রতিষ্ঠাতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং রাজনৈতিক উত্থান শুরুর এই দিনটিকে তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। তখন যেহেতু সরকার ছিল না, দেশে একটা সাংগঠনিক শূন্যতা বিরাজ করছিল। এই শূন্যতা পূরণের জন্য জনগণ এবং সিপাহীরা জেনারেল জিয়াউর রহমানকে বেছে নেন। বিশ্লেষকের মতে শুধু অস্থিরতা থেকে রক্ষাই নয়, প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেওয়ার পাশাপাশি দেশে গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই। বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিরতা এবং একই সাথে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারতের আধিপত্যবাদ পুনঃপ্রতিষ্ঠার যে একটা ষড়যন্ত্র হয়েছিল সেটা রুখে দিয়েছিল এই 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। নানা সংকট আর অনিশ্চয়তায় জিয়াউর রহমানের আদর্শ আর 7 নভেম্বরের ঘটনাবলিতেই উজ্জীবিত হয় বিএনপি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দিবসটির 50 বছর পূর্তি দলটির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দেবে বলে মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। 7 নভেম্বরের যেরকম সিচুয়েশন ছিল, যে এই সিচুয়েশনের ফলে জনগণ জিয়াউর রহমানকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে, একইভাবে এবারও একটি নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের জনগণ পরিপূর্ণভাবে স্বাধীন হবে এবং আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে আমরা মনে করি। দলটি এই 7 নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তারা আগামী দিনের যে নির্বাচনী চ্যালেঞ্জ সেটা মোকাবিলা করার জন্য উদ্দীপ্ত হবে বলে এটা আমার বিশ্বাস। 7 নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। আমরা জাতীয় জীবনে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সম্মানে আয়োজিত ছাত্র শিবিরের অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেল হতে পারে বলেও আশা তার। সকল ছাত্র সংগঠন তাদের ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। দেশ নিয়ে নিজেদের ভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সমাজের নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের ওপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দল ও সব মানুষের ছিলেন, তাই তার অবদান স্বীকার করতেই তাদের শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন কুচক্রী মহল সেনাবাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে শহীদ ও আহতদের পরামর্শ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রিফাত রশিদ। রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ককে, যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দিন শেষে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আরও একটা কথা আমরা বলতে চাই, আমাদের যে 7ই নভেম্বর সেটা যা শেখায় সেটা হলো গিয়া ছাত্র জনতা সেনাবাহিনী তাদের যে আসলের মূল যে লক্ষ্যটা সেটি আসলে এক, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট প্রশ্নে মতানৈক্য অনড় অবস্থানের পর কিছুটা নমনীয় রাজনৈতিক দলগুলো। সরকারের বেঁধে দেয়া সময়ের 4 দিন পর আলোচনার জন্য বিএনপি মহাসচিবকে ফোন করেছেন জামায়াতের নায়েবে আমির। বৈঠকে প্রস্তুত আছে এনসিপি সহ 9 দল। নেতারা জানান, মতানৈক্য নিরসনে বিএনপি জামায়াতের পাশাপাশি প্রয়োজনে সরকারের সঙ্গেও আলোচনায় বসবেন তারা। তবে অবস্থান স্পষ্ট করার পরও কেন সময় বেঁধে দেওয়া হলো, এমন প্রশ্ন তুলেছে বিএনপি। ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। আমাদেরকে খাটো করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের পেরিয়েছে 4 দিন, তবু থেমে নেই পাল্টাপাল্টি বক্তব্য। এমনকি নির্বাচনের আগে গণভোট দাবিতে বৃহস্পতিবার রাজপথের কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় জামায়াত সহ 8 দল। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে। এই গণভোটের এত ডেসপারেশন কেন? আইন ভঙ্গ করতে হবে, সংবিধান ভঙ্গ করতে হবে, তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। মাঠের উত্তপ্ত বক্তব্যের মধ্যেই বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। আর রাতেই দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে আশা করা হয় নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট তৈরি করে নির্বাচনে বাধা সৃষ্টি করবে না কোনো দল। এছাড়া সনদ সই আর নির্বাচনের দিনে গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সরকার কেন আবার সময় বেঁধে দিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। এটা কি মার্শাল নাকি যে সমন জারি করলাম আর 7 দিনের মধ্যে সব করতে হবে? আমরা তো আমাদের কথা বলেই দিয়েছে, আমরা সনদে সই করেছি, তারপরে আবার কি আমরা কি করব? আমরা আমাদের কথা সবসময় জানিয়ে দিচ্ছি। অন্যদিকে আস্থার সংকটের কথা তুলে নির্বাচনের আগেই গণভোট দাবিতে অনড় জামায়াত। একই দিনে ভোট হওয়াটা একটা ফাঁদানো ফাঁদটা কি? সেদিন জুলাই সনদের ভোটের রেফারেন্ডামের প্রতি কেউ নজর দিবে না, এই ফাঁদের মধ্যে ফেলে আগামী সংসদে ঠিক করবে, এই যে কথা বলা হয়, এটার মধ্যে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে। প্রধান দলগুলোর এমন পরস্পর বিরোধী অবস্থানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় তৎপর গণতন্ত্র মঞ্চের 6 দল, এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। রাজনৈতিক সমঝোতায় বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারের সঙ্গেও বসার পরিকল্পনা এই 9 দলের। এর দায়টা কিন্তু প্রধানত ঐকমত্য কমিশন এবং সরকারের। আমরা চেষ্টা করব গণতন্ত্র মঞ্চ এবং বাকি 3টা দল মিলে আমরা সকল পক্ষের সাথে একটা কথাবার্তা বলে বোঝাপড়ার জায়গাটা তৈরি করা যায় কিনা। আমরা মধ্যস্থতা করতে চাচ্ছি এবং করার বাই কি আছে, সরকার যেখানে আসলে দায়িত্ব নিচ্ছে না, এই জায়গা থেকে মূলত এই 9টি দল বসেছি, আলোচনা করেছি এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সরকারের সাথে আমরা কথা বলবো, সরকারকে আমরা প্রস্তাবনা দিব, বিএনপি জামাতের সাথে অবশ্যই কথা বলতে হবে। সংকটটা আসলে তৈরি হবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো যদি এই সংকটকে সংকটে রূপান্তরিত না করে
এদিকে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার কি করবে সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান প্রেস সচিব। কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। দুপুরের সময় আরো থাকছে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়। পর্যটন মৌসুম শুরু হওয়ায় হোটেল মোটেলে বেড়েছে বুকিং। জমজমাট সমুদ্র সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। সেদিন পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যা করা হয়। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 2 অনুসারী। তাদের গ্রেফতারের পর এই কথা জানায় র্যাব। এদিকে হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। এদিকে রাউজানে 5 জন গুলিবিদ্ধের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এরশাদুল্লাহ সহ আহত হন আরও 2 জন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে নিয়ে আসা হয় ঢাকায়। গুলির ঘটনায় চাঁদগাঁয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। এদিকে গুলি ও হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। সরোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য 2 জনই ছিল নাকি 1 জন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। হয়তো আসামি 2 জনকে, উল্লেখযোগ্য 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। এই দিন রাউজানে 5 জন গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইস্তেক চৌধুরী অভিসহ 3 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইস্তেক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় 1 জনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। এখানে 8 জনের বিরুদ্ধে। ফেতলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় বাড়ছে উদ্বেগ। চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী হামলা সহ 9 মাসের রাজনৈতিক সহিংসতায় সারা দেশে প্রাণ গেছে 84 জনের। এছাড়া লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করতে না পারাও ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন রাজনৈতিক ও অপরাধ বিশ্লেষকরা। মাসনুর রহমানের রিপোর্ট। মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এই ইলেকশনে বিশেষ করে বেশি থাকবে। এটা যে শুধুমাত্র বিএনপির দিক থেকেই ঘটতেছে তা না, অন্যান্য দলের ক্ষেত্রেও এটা হতে পারে। তাদের কন্টিনিউয়াস এই স্টাডিটাই মধ্যেই থাকতে হবে যে কোথায় কোথায় কি হতে পারে, এগুলো তাদের আগাম প্রস্তুতি থাকতে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রামের ঘটনায় অন্য প্রার্থী, কর্মী সমর্থক ও ভোটারদের মধ্যেও ভয় ধরাতে পারে, যা অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা হতে পারে। প্রচারণায় বের হলে তিনি কোনো আক্রমণের মুখোমুখি হতে পারেন। আহত নিহত হওয়ার ঘটনা যদি তাদেরকে প্রভাবিত করে, তখন এই নির্বাচনে অংশগ্রহণমূলক হওয়ার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তো নির্বাচন তো পিছিয়ে পড়বে। তবে নির্বাচন ঘিরে নিরাপত্তার সংখ্যা দেখছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ বলছে 40,000 সদস্যকে ইতোমধ্যে নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেওয়া হয়েছে পুরস্কারের ঘোষণা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। তফসিল ঘোষণা হওয়ার আগে থেকে আমাদের যে প্রস্তুতিগুলো সেগুলো চলমান রয়েছে
এবং তফসিল ঘোষণার সাথে সাথে আশা করি আমাদের বাকি যে কাজগুলো সেগুলো আমরা গুছিয়ে উঠতে পারবো। আমরা এরকম কোনো নিরাপত্তা শঙ্কা করছি না, আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। সেনা, পুলিশ, আনসার সহ 8 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছে সেনাবাহিনী। সকালে ধান গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত এনামুল হক মোল্লার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অপরাধে জড়িত থাকায় থানায় অভিযোগ দেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযানকে যারা প্রশ্নবিদ্ধ করছেন তারাও এই চক্রের সদস্য। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে নির্বাচনকে সামনে রেখে যারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। ওয়ারেন্টভুক্ত আসামি এবং শ্রীপুর এলাকার ত্রাস, অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয়। একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে। যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। সে বিষয়টিকেও আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের ব্যাপারেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনা, কুষ্টিয়া, নাটোর থেকে রাজশাহী জেলার পদ্মা নদীর চরে কাশের খড় ও বালুমহালের বাণিজ্য হয় বছরে কয়েকশো কোটি টাকার। এসব নিয়ন্ত্রণ করে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি পদ্মার চরে জোড়া খুনের অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। নদীর বুকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও কথায় কথায় গুলি চালানো সহ এ বাহিনীর ভয়ে তটস্থ 4 জেলার চরাঞ্চলের মানুষ। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। স্পিডবোট ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া। ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি, চলত দখলদারি। চরের কাশবন, ভূমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম্য পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত। পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর, তাতে বিনা খরচের ফসল কাশ। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত 50 কোটি টাকার। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় 300 কোটি টাকার বাণিজ্য। বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত। পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট। যে বালুঘাট ডাকে তা হয়তো বলে আমাকে একটু শিয়াল লাও, এরকম করি ও শুরু করে আর ওর লোক দিয়ে ঘাট চালাই। মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয়, ওদের থেকে আমরা কিনি। এখন জমি 1 লাখ টাকা দিয়ে কি না দেয় ওটা তো আর আমরা বলতে পারলাম না। কাশবন দখলকে কেন্দ্র করে গত 27 অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। আনতে গেলেই ধরেন যে খালি গুলি করে। কাকনের বিচার চাই বেটা, এইটুকু আমার কথা। চরবাসী বলছেন, 4 জেলায় পদ্মার বালু বাণিজ্য হয় কয়েক হাজার কোটি টাকার। 4 জেলায় থাকা 5টি সিন্ডিকেটের সদস্য প্রভাবশালীরা বিভিন্ন অনুপাতে কমিশন পান। সব জায়গাতেই চাঁদাবাজি, মস্তানি, জমি দখল সবকিছুই ও নিজেই বহন করে, ভোগ করে। হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুজ্জামান কাকনকে প্রধান আসামি করে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। গোয়েন্দা তথ্য রয়েছে, কারা অ্যাক্টিভলি কাজ করতেছে, তাদেরকে গ্রেপ্তারের আওতায় দ্রুত আনা যায় কিনা সে বিষয়ে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত 17 জুলাই নাটোরের বালুমহলে কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে 3টি পিস্তল, 48টি গুলি, মানুষের মাথার খুলি, মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে আলাদা দুর্ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। ভোরে ব্যাটারি চালিত অটোরিকশায় সবজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ী মুসলিম মিয়া।
পথে বড্ডাপাড়া এলাকায় নাসিরনগরগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালকসহ দুজন। এদিকে নোয়াখালীর সোনাপুরে বাসের ধাক্কায় 5 বছরের শিশু নিহত হয়। অপরদিকে কিশোরগঞ্জের ভৈরবে ভোররাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা লাগলে ড্রাইভার হেলপার সহ আহত 4 জন। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় গিয়ে দাম ঠেকেছে 120-এ। পাইকারিতে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। বিক্রেতাদের দাবি, মৌসুমের শেষে মজুত কমায় দেখা দিয়েছে সরবরাহ সংকট, এতেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর। এদিকে সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, শসার দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বাড়লেও বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দিন দিন বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারের মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 115 থেকে 120 টাকায়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। পাইকারিতে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা দরে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। পাইকারিতে 110 টাকা করে চলছে, সম্ভব কিভাবে? তাহলে খুচরা বাজারে কি অবস্থা? হঠাৎ করে 1 লাফে 40 টাকা পেঁয়াজ বেড়ে গেছে, এটা আসলে মেনে নেওয়া অসম্ভব। সাধারণ মানুষ আমরা যারা আছি মধ্যবিত্ত, তাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে চাহিদার বিপরীতে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে এই নিত্য পণ্যের। পেঁয়াজ বর্তমান আমরা আজকে 110 টাকা বেচতে আছি, অন্য অন্য জায়গায় 20 টাকাও বেচতে আছে, কিন্তু আমরা পাইকারি রেটে খুচরা বিক্রি করতে হবে 10 টাকা কম বেচতে আছি। গৃহস্থ পিস লাগাইছিল, এই পিস আর পানি ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে গৃহস্থ আবার কিনে কিনে লাগাইতেছে, তাহলে এটা সংকট। সময় শেষ, নতুন পেস্টটা আসে নাই, এই পুরান পেস্টটা এটা সময় আছে 2 মাস। এবার তো বাইরের পেস্ট নাই, বাইরের পেস্ট থাকলে একটু নিমন্ত্রণ থাকুনি, বাইরের পেস্ট না থাকুনি, এই পেস্টটা একটু ছড়াইছে। এদিকে সপ্তাহ ব্যবধানে সিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। শীতকালীন সবজির দামগুলি এখনো মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শীতের মৌসুম শুরু হচ্ছে, সেই হিসাবে একটু রিজনেবল মনে হচ্ছে। মধ্যবিত্ত লোকেরা কিনতে পারছে না, সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিনে কিভাবে? একটু কমছে এখন। গত সপ্তাহে যে জিনিসগুলো কিনছি আজকে আমার কাছে একটু দাম বেশি মনে হচ্ছে। বেশি কিছু না, 2-4টা সবজি নতুন আসে তো ওইটা একটু দাম বেশি। মোটামুটি সব সবজি আছে, সামনে দিয়ে আসলে দাম আরো কমবে। সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ডিম, মুরগির দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে বছরের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডের চমক। নতুন 3 মুখের জায়গা হলেও নেই এমি মার্টিনেজ। মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা স্ক্যালোনির। পর্যটন মৌসুম শুরু হওয়ায় ছুটির দিনে প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় সাগর তীরে এখন যেন উৎসবের আমেজ। হোটেল মোটেলের বুকিং বাড়ায় ব্যবসায়ীদের চোখে মুখেও স্বস্তির ছাপ। আর পর্যটকদের নিরাপত্তায় সতর্ক লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। সাগর তীর জুড়ে মানুষের ঢল, বালুচরে খেলছে শিশুরা, কেউ আবার ব্যস্ত ছবি তুলতে। একের পর এক ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। সাগর তীরে এখন শুধুই ঢেউয়ের গর্জন আর আনন্দে মেতে থাকা মানুষের কোলাহল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কেউ পরিবার পরিজনের সঙ্গে, কেউ বা বন্ধু প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এখানে আসছি সময় কাটাইতে বা ফ্যামিলি নিয়ে, খুবই ভালো লাগছে। বছর একবার এই সাগরে পা না ভিজাইলে মনে হয় যেন অপূর্ণ থেকে যায়। সমুদ্রের টানে এসেছি আর পরিবার নিয়ে প্রথম আসা। পর্যটন মৌসুম শুরু হওয়ায় বাড়ছে হোটেল মোটেলে বুকিংও। এতে ব্যবসায়ীদের চোখে মুখেও এখন স্বস্তির ছাপ। আমরা আশাবাদী এখন থেকে রোজার আগ পর্যন্ত ব্যবসা জাঁকজমক এবং কন্টিনিউ থাকবে এবং আশানুরূপ পর্যটক কক্সবাজারে আসবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে পর্যটন পুলিশের টহল। পর্যটকদের সাগরের নির্ধারিত সীমার বাইরে যেতে সতর্ক করছেন লাইফগার্ডরা। সকাল 7টা থেকে সূর্য আসা পর্যন্ত এখানে আমাদের সার্ভিসটা চলমান রাখছি। পেড লাইফগার্ডের সাথে ভলান্টিয়ারদের কাজ করতেছে। কক্সবাজারে এমন ভিড় অব্যাহত থাকলে এই খাত আরও সমৃদ্ধ হবে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
শেষ পর্যন্ত ইতালি যাওয়া হলো না মুন্সিগঞ্জের পাসপোর্টধারী পোষা বিড়াল ক্যান্ডির। তার জন্য কেনা খাঁচাটি মানসম্মত না হওয়ায় বাঁধে বিপত্তি। মালিকরূপী রিক্তা বেগম বুক ভরা কষ্ট নিয়ে ইতালি চলে গেলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যান্ডিকে ফিরিয়ে আনা হয় বাড়িতে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইতালির উদ্দেশ্যে যাত্রা করা পোষা বিড়াল ক্যান্ডিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ক্যান্ডিকে নিয়ে আসা হয় রিক্তা বেগমের বোনের বাসায়। বোনের মেয়ে তনিকা রহমান রোজা বিড়ালটির পরিচর্যা করছে। অনেকটা মনমরা অবস্থায় রয়েছে ক্যান্ডি, তবে তাকে যথাসময়ে খাবার দেওয়া সহ যাবতীয় পরিচর্যা চলছে। খালামণি যাওয়ার পরে অনেক মানে খালামণিকে খালি খুঁজে পুরা ঘর ভাবে বেশি পছন্দ করা তো ইতালি নেওয়ারই করছেন। এদিকে কিছুটা বিলম্বে বৃহস্পতিবার ভোর 4টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের বিমানে রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে রোমে পৌঁছায়। এই যাত্রায় ক্যান্ডিকে নিতে না পারার কষ্ট থাকলেও শিগগিরই ক্যান্ডিকে ইতালিতে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারটি। যেই খাঁচাটা কিনা হয়েছিল সেই খাঁচাটার মধ্যে ও কমফোর্ট ফিল করতেছিল না, যেমন ওর মাথাটা আটকে যেতেছিল, সেজন্য কাতার এয়ারওয়েজ আমাদের অনুমতি দেয়নি। ডোমেস্টিক মিক্সড জাতের বিড়ালটির ওজন এখন 6 কেজি। ক্যান্ডির ইতালি যাত্রার জন্য সকল প্রক্রিয়াই সম্পন্ন ছিল, শুধুমাত্র এই খাঁচার উচ্চতার কারণে তার ইউরোপ যাত্রা আটকে গেছে। ফিরে এসেছে আবার সেই মানিকপুরে। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব পড়েছে বিমান চলাচলে। শুক্রবার থেকে সারা দেশের 40টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে 4% ফ্লাইট কমানো হলেও তা আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে 10%। এভিয়েশন সংস্থাগুলো বলছে এমন সিদ্ধান্তে দিনে হাজারো ফ্লাইট বাতিল হতে পারে। বিপাকে পড়তে পারেন লাখো যাত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা সহ 40টি ব্যস্ততম বিমানবন্দরে ধাপে ধাপে ফ্লাইট কমানোর নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র ফেডারেল এভিয়েশন সংস্থা। প্রথম ধাপে 4% ফ্লাইট কমলেও যদি শাটডাউন অব্যাহত থাকে তাহলে আগামী শুক্রবার তা 10%-এ পৌঁছবে। প্রধান 4 এয়ারলাইন ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান ও সাউথ ইস্ট এরই মধ্যেই শত শত ফ্লাইট বাতিল করেছে। শুধু ডেল্টাই শুক্রবার 170টি এবং আমেরিকান এয়ারলাইন দৈনিক 220টি ফ্লাইট স্থগিত রাখছে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। ফ্লাইট বাতিলের পাশাপাশি যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে বেশ কয়েকটি কোম্পানি। যাত্রীরা চাইলে অতিরিক্ত ফি ছাড়া টিকিট পরিবর্তন বা ফেরত নিতে পারবেন। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের প্রধান নির্বাহী যাত্রীদের বিকল্প ফ্লাইট বুক করার পরামর্শ দিয়েছেন, যাতে তারা আটকে না পড়েন। দীর্ঘমেয়াদী শাটডাউনে সরকারি কর্মীদের বেতন বন্ধ থাকায় বিমান নিয়ন্ত্রণ টাওয়ার ও নিরাপত্তা চৌকিতে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। শুধু FAA এর অধীনেই 450টির বেশি পদ শূন্য। নিয়ন্ত্রণ কর্মীরা বেতন না পেয়ে অন্য চাকরির দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন। এদিকে বিমান চলাচল নিরাপদ রাখতে ফ্লাইট কমানো হয়েছে বলে জানান FAA প্রশাসক ব্রায়ান বেডফোর্ড। আর এটি একদিনের সমস্যা নয় দাবি করে পরিবহন সচিব শন ডাফি বলেন, সারা দেশের জন্য এটি একটি সতর্ক সংকেত। শিউলি রোজা, সময় সংবাদ। আবারও লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন 1 জন, আহত অন্তত 9 জন। হিজবুল্লাহকে টার্গেট করে আক্রমণ চালানো হয় বলে জানিয়েছেন তেল আবিব। ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। কখনো গাজা, কখনো পশ্চিম তীর, কখনো লেবানন। ইসরায়েলের আগ্রাসন থেকে যেন নিস্তার নেই কারো। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার দায় স্বীকার করে তেল আবিব জানায়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে।
ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে উত্তেজনা নিরসনে তেল আবিবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। ইসরায়েলের আরবি মুখপাত্র জানান, হামলার আগে সাধারণ মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে গাজায় নিখোঁজ ফিলিস্তিনিদের উদ্ধারে গড়ে ওঠা জাতীয় কমিটি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে 10,000-এরও বেশি মানুষ চাপা পড়ে আছেন। ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন গাজায় নামে মাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পাচ্ছে, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় মানবিক সংগঠনগুলো। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফরেনসিক পরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। গাজায় এখনও 6 জন জিম্মির মরদেহ রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে 5 জন ইসরায়েলি এবং 1 জন থাই নাগরিক। নাসরিন রুমি, সময় সংবাদ। ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমেগি। দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইফুনের কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঘূর্ণিঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে কালমেগির আঘাতে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 188 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেগি। ঘণ্টায় সর্বোচ্চ 149 কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া ঝড়ের প্রভাবে দাকলাক ও গিয়ালাই প্রদেশে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি। কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। দেশটির 7টি শহর ও প্রদেশে প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। কালমেগির আঘাতের আগেই পূর্ব প্রস্তুতি নেয় দেশটি। সামরিক বাহিনীর প্রায় 2,60,000 সদস্য, 6,700 যান এবং 6টি বিমান মোতায়েন করা হয়। টাইফুনের কারণে 6টি বিমানবন্দর বন্ধ থাকায় শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এদিকে কালমেগির তাণ্ডবে ফিলিপিন্সে বেড়েছে মৃতের সংখ্যা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, টাইফুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 6,000-এর বেশি ঘরবাড়ি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সরকারি স্থাপনা। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু এলাকায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে জারি আছে জরুরি অবস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি শ্রদ্ধা। গণতন্ত্র ধ্বংসে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের, ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেলের আশা, সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান এনসিপির। এ ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।